বাবা বাড়িতে না থাকায় সৎ মাকে রান্নাঘরে একা পেয়ে সৎ মায়ের সাথে যেভাবে কাজ করলাম। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম বন্দনা এবং আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। গ্রীষ্মের দুপুর ছিল, সূর্য যেন আকাশ থেকে আগুন বর্ষণ করছিল আর বাড়িটি স্বাভাবিকের চেয়ে বেশি নিস্তব্ধ লাগছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে তাজা সালাদ তৈরির জন্য ফল কাটছিলাম এবং নিজের চিন্তাগুলোকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। আমার স্বামী যেমন সবসময় কাজে ব্যস্ত থাকতেন, যা আমাদের পরিবারের চেয়ে বেশি তার সময় দাবি করত। আমি তার দীর্ঘ অনুপস্থিতি এবং এর সাথে আসা একাকিত্বের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকের দিনটা কিছুটা আলাদা লাগছিল, কারণ আদিত্য, আমার ২৪ বছরের সৎ ছেলে, হঠাৎ রান্নাঘরে চলে এলো। তার উপস্থিতি সবসময় স্বাভাবিক এবং শক্তিতে ভরপুর থাকত, যা ঘরে প্রবেশ করতেই যেন প্রাণ সঞ্চার করে দিত। বছর ধরে আমি তাকে আমাদের পরিবারের অংশ হিসেবেই মেনে নিয়েছিলাম, কিন্তু সম্প্রতি আমি তার আচরণে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করছিলাম, আর সেগুলোকে উপেক্ষা করা এখন আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল। কিছু সাহায্য লাগবে? সে এসেই জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল, কিন্তু তাতে সামান্য অনিচ্ছা বোধ হচ্ছিল। সে আমার দিকে তাকাল, তারপর সেই ফলের দিকে যা দিয়ে আমি সালাদ কাটছিলাম। আমি তখন কোনো কথা না বলে সালাদ কাটতে থাকলাম, আর তার দৃষ্টি এক পলকের জন্য আমার উপর আটকে গেল। আমি হাসতে হাসতে তাকে একটি ছুরি দিলাম এবং বললাম, শোনো বেটা, তুমি কি সালাদ কাটতে আমাকে সাহায্য করতে পারো? সে তৎক্ষণাৎ মাথা নেড়ে সম্মতি জানিয়ে আমার পাশে এসে দাঁড়াল এবং কাটতে শুরু করল। শুরুতে তার হাত স্থির ছিল, কিন্তু সময় যেতে যেতে আমি লক্ষ্য করলাম তার মুঠোতে সামান্য কাঁপুনি ছিল। একবার আমি একটি বাটি নেওয়ার জন্য হাত বাড়ালে আমাদের হাত পরস্পর স্পর্শ করল। সে এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর দ্রুত পিছিয়ে গেল। এরপর ক্ষমা চেয়ে কিছু অস্পষ্ট কথা বলল, যার উপর আমি মৃদু স্বরে বললাম, কিছু হয়নি, যেন কিছুই ঘটেনি। কিন্তু ভেতরে ভেতরে আমি তার প্রতি বাড়তে থাকা আকর্ষণের সংকেতগুলোকে উপেক্ষা করতে পারছিলাম না। কাজ করার সময় আমি তাকে বারবার আমার দিকে তাকাতে দেখলাম। তার চোখ প্রতিবার আমার দিকে তাকানোর পর দ্রুত অন্য দিকে ঘুরে যেত। এটি অত্যন্ত সূক্ষ্ম, প্রায় নেই বললেই চলে, কিন্তু তা সত্ত্বেও সেখানে একটি অনিচ্ছা, একটি টান ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। ঘরটি যেন হঠাৎ ছোট হয়ে গিয়েছিল আর বাতাস ভারী হয়ে উঠছিল। মনে হচ্ছে সব প্রস্তুত হয়ে গেছে। আমি নীরবতা ভেঙে বললাম এবং সালাদটি টেবিলে রেখে দিলাম। আদিত্য মাথা নাড়ল, তার মুখমণ্ডল সামান্য লাল হয়ে উঠেছিল, যেন কোনো অদ্ভুত বিষয়ে লজ্জা পাচ্ছে বা এমন কিছু গুরুত্বপূর্ণ ভাবছে যা সে বুঝতে পারছিল না। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, প্রয়োজনের চেয়ে বেশি সময়, তারপর বলল, আমাকে একটি কল করতে হবে, এ বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে খালি দরজার দিকে তাকিয়ে আমাদের মধ্যে হওয়া কথোপকথনটি মনে মনে বারবার ঘুরিয়ে দেখছিলাম। তারপর আমি নিজেকে বোঝালাম যে এটি কিছুই নয়, শুধু একটি ক্ষণিকের মুহূর্ত। আদিত্য একটি যুবক, হয়তো অন্য কোনো কারণে ঘাবড়ে গিয়েছিল বা লজ্জা পেয়েছিল। কিন্তু ভেতরে আমি জানতাম যে ব্যাপারটি তার চেয়ে অনেক গভীর ছিল। তার দৃষ্টি, অনিচ্ছাকৃত স্পর্শ এবং তার কণ্ঠের কাঁপুনি, এগুলো সবই যেন ইচ্ছাকৃত ছিল, যদিও তার উদ্দেশ্য তা নাও হতে পারে। সেই সন্ধ্যায় যখন আমি সোফায় বসে আমার স্বামী ফিরে আসার অপেক্ষা করছিলাম, তখন আমি এই অনুভূতিকে ঝেড়ে ফেলতে পারছিলাম না যে আদিত্য আর আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। এটি সূক্ষ্ম ছিল, যেমন একটি ছায়া যা দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, কিন্তু তবুও এটি সেখানে ছিল। এবং তখন, যতই চেষ্টা করি না কেন, আমি এটি উপেক্ষা করতে পারছিলাম না। পরের দিনগুলোতে সবকিছুই আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল, যেন আদিত্য আর আমার মধ্যে একটি অদৃশ্য রেখা টানা হয়েছে, যদিও আমরা দুজনেই এটি নিয়ে কোনো কথা বলিনি। এখন সে বাড়িতে বেশি সময় কাটাতে শুরু করেছিল, আমাকে কাজে সাহায্য করার প্রস্তাব দিচ্ছিল, যেগুলোতে আগে সে কখনোই সামান্যতম আগ্রহ দেখায়নি। শুরুতে আমি এটিকে গুরুত্ব দিইনি, কিন্তু শীঘ্রই এটি স্পষ্ট হয়ে গেল যে তার উপস্থিতি কেবল কাকতালীয় ছিল না। একদিন আমি লিভিং রুমে কাপড় ভাঁজ করছিলাম, যখন আদিত্য ভিতরে এলো। সে বেশি কিছু বলল না, শুধু সোফায় বসে টিভি চালু করল। আমি আমার কাজ চালিয়ে গেলাম, কিন্তু আমি তার দৃষ্টি অনুভব করতে পারছিলাম। যখনই সে মনে করত আমি তার দিকে তাকাচ্ছি না, সে আমাকে দেখতে শুরু করত। এটি আমাকে অস্বস্তিতে ফেলছিল, যদিও আমি তা প্রকাশ করতে দিইনি। মা, আপনি ব্যস্ত দেখাচ্ছেন, কিছুক্ষণ পর সে নরম স্বরে বলল। তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল, কিন্তু তার মুখমণ্ডল স্বাভাবিকের চেয়ে বেশি গম্ভীর লাগছিল।
আমি তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, শুধু বাড়ির কাজ সামলাচ্ছি। সে চুপ হয়ে গেল, এবং তার চুপি প্রয়োজনের চেয়ে বেশি দীর্ঘ হয়ে গেল। শেষ পর্যন্ত আমি তার দিকে তাকালাম এবং আমাদের চোখে চোখ মিলে গেল। তার দৃষ্টিতে কিছু ছিল, হয়তো কৌতূহল বা আরও গভীর কিছু, যা আমাকে অস্থির করে দিয়েছিল। সেই সপ্তাহের শেষে আমি সুইমিং পুলের পাশে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম, আশা করেছিলাম যে এতে আমার মন হালকা হবে। আমি কাউকে আমার সাথে আসার আশা করিনি, কিন্তু আদিত্য আমার যাওয়ার কিছুক্ষণ পরেই চলে এল। সে বলল যে তার পড়াশোনা থেকে একটু বিরতি দরকার, তারপর সে একটি চেয়ারে তার তোয়ালে রাখল এবং কোনো দ্বিধা ছাড়াই জলে ঝাঁপ দিল। আমি আমার লাউঞ্জ চেয়ারে বসে থাকলাম, একটি বইয়ে নিজেকে ব্যস্ত রাখার ভান করছিলাম। কিন্তু যখন সে জল থেকে বেরিয়ে এল, তার চুল এবং কাঁধ থেকে জল টপকাচ্ছিল, তখন আমি অনিচ্ছাকৃতভাবে তার দিকে তাকিয়ে পড়লাম। সে আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেল, এবং এক মুহূর্তের জন্য আমরা উভয়েই আমাদের দৃষ্টি সরাতে পারলাম না। তারপর সে জিজ্ঞাসা করল, আপনি ভিতরে আসছেন না? তার কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু তার চোখ গভীর কিছুতে ভরা ছিল। আমি মাথা নেড়ে বললাম, না, আমি আসছি না, আমি এখানেই ভালো আছি। সে পুলের কিনারায় সাঁতার কেটে এল এবং তার হাত কিনারায় রেখে দিল। তার দৃষ্টি আমার উপর এমনভাবে পড়ছিল যা আমাকে ভিতরে ভিতরে উত্তেজিত করে তুলছিল। আমি আমার ভিতরে একটি গরম অনুভূতি অনুভব করছিলাম, যা সূর্যের তাপ থেকে নয়, বরং আমাদের মধ্যে টানটান উত্তেজনা থেকে আসছিল। তখন সে নরম স্বরে বলল, মা, আপনি গত কয়েকদিন ধরে চুপচাপ আছেন। আমি আমার কাজ ঝাঁকিয়ে এবং বিষয়টি এড়ানোর চেষ্টা করে বললাম, আমি শুধু একটু ক্লান্ত, সম্ভবত। আদিত্য আর কিছু বলল না, কিন্তু সে যেভাবে আমার দিকে তাকাল, তা স্পষ্ট ছিল যে সে আমার উত্তর থেকে সন্তুষ্ট হয়নি। কিছুক্ষণ পর সে পুল থেকে বেরিয়ে এল এবং তার তোয়ালে তুলে নিয়ে তার শরীর মুছতে লাগল। যখন সে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তার শরীর থেকে পড়া জল ফুটে উঠছিল গরম মেঝেতে, যা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। তার চলে যাওয়ার পরের নীরব মুহূর্তগুলোতে আমি সেখানে বসে থাকলাম, সবকিছু আমার মাথায় ঘুরছিল। তখন আমি এই সত্য অস্বীকার করতে পারছিলাম না যে কিছু ঘটছে, এমন কিছু যা মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে যেভাবে আমাকে দেখত, যেভাবে আমার কাছে এসে দাঁড়াত, এটা এখন আর তার মাসুম ভাব ছিল না। এখন আমার মনে হচ্ছিল যে সে ইচ্ছাকৃতভাবে এটি করছে, এবং এর যে প্রভাব আমার উপর পড়ছিল তা উপেক্ষা করা অসম্ভব ছিল। এখন রাত অনেক হয়ে গিয়েছিল এবং বাড়িটি শান্ত ছিল। আমি আমার মন শান্ত করার জন্য রান্নাঘরে জল নিতে গিয়েছিলাম। তখন আমার শ্বাস ভারী লাগছিল, শুধু গরমের কারণে নয়, বরং সেই টানটান উত্তেজনার কারণে যা গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছিল। আমি রান্নাঘরে আদিত্যকে দেখার আশা করিনি, কিন্তু তবুও সে সেখানে ছিল, শার্ট ছাড়া, ফ্রিজের দিকে ঝুঁকে কিছু খুঁজছিল। আমি তাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিলাম, যদিও আমার কণ্ঠস্বর আমার ভিতরের অস্থিরতা প্রকাশ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, বেটা, তুমি এত রাতে জেগে আছো? ঘুম আসছে না? সে আমার দিকে না তাকিয়ে উত্তর দিল। তারপর সে ফ্রিজ বন্ধ করে আমার দিকে ঘুরল। তার চোখ আমার চোখের সাথে মিলে গেল, এবং তার মুখে এমন কিছু ছিল যা আমার শ্বাস রুদ্ধ করে দিল। একটি অদ্ভুত মিশ্রণ ছিল তার দৃষ্টিতে এবং তার সাহসে। কিছুক্ষণ আমরা উভয়েই কিছু বললাম না, শুধু আমাদের মধ্যে নীরবতা গুঞ্জরিত হচ্ছিল, সেই শব্দগুলোতে ভরা যা আমরা কেউ বলার সাহস পাচ্ছিলাম না। আমি তার দৃষ্টির ভার আমার অস্তিত্বে অনুভব করতে পারছিলাম। তার চোখ আমার হাতে ধরা গ্লাসে নয়, বরং আমার বুকে স্থির ছিল। তখন সে বলল, মা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তার কণ্ঠের দ্বিধা ছিল। আমি মাথা নিচু করে বিষয়টিকে হালকা দেখানোর চেষ্টা করে বললাম, কি? সে একটু ইতস্তত করল, তারপর পরের মুহূর্তেই সে এক পা এগিয়ে এসে বলল, মা, তুমি এত সুন্দর কেন? তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি সেখানে নেই যেখানে তোমার থাকা উচিত? শুধু একটি সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। তার প্রশ্ন এবং উত্তর আমাকে হতবাক করে দিল। আমি তার মুখের দিকে তাকালাম, এটি বোঝার চেষ্টা করছিলাম যে সে কি বলতে চাইছে। কিছুক্ষণ পর আমি বললাম, তুমি কি বলতে চাও? সে ধীরে ধীরে বলল, আমার মানে, তুমি যেন অন্য কিছুর জন্য তৈরি, আরও বড় কিছুর জন্য, যা তোমার আত্মাকে শান্তিতে ভরিয়ে দেবে। কিন্তু দেখো না, তুমি এমন এক জীবনে আটকে আছো যা তোমার জন্য তৈরি হয়নি। তখন আমি জানতাম না কিভাবে তার এই কথার উত্তর দেব, কারণ তার শব্দগুলো যেভাবে আমার ভিতরে চাপা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছিল, এমন কিছু ছিল যা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে যে আমি কোনো উত্তর ভাবতে পারি, সে আরও এক ধাপ কাছে চলে এলো, এত কাছে যে আমি তার উপস্থিতির উষ্ণতা অনুভব করতে শুরু করলাম। তখন আমি বলতে শুরু করলাম, আদিত্য। কিন্তু ঠিক তখনই সে আমাকে মাঝেই থামিয়ে দিল এবং বলল, মা, আমি জানি এসব ভুল। তখন তার কণ্ঠ কাঁপছিল। আমি জানি আমার এমন অনুভব করা উচিত নয়,
কিন্তু আমি এটা থামাতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আদিত্যের এই কথাগুলো শুনে আমি তার দিকে তাকালাম, তখন আমার হৃদয় এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল সেও হয়তো এটা শুনতে পাচ্ছে। তখন আমি ধীরে ধীরে বললাম, আদিত্য, আমরা এটা করতে পারি না কি? তখন আমার কণ্ঠ হঠাৎ ফিসফিসে হয়ে গেল, না নড়লাম, না সে তার দৃষ্টি আমার থেকে সরাল। তখন সে আমাকে একজন ক্ষুধার্ত সিংহের মতো দেখছিল। তারপর সে বলল, মা, আমি সব সময় তোমার কথা ভাবি। আমি এমন ভাবতে চাই না, কিন্তু আমি নিজেকে এমন ভাবা থেকে থামাতে পারছি না। এখন আমি যেখানেই তাকাই শুধু তোমাকেই দেখি। তখন তার শব্দগুলো বাতাসে ঝুলে থাকল, খোলা এবং কোনো বাধা ছাড়াই। তখন আমি তাকে থামাতে চাইলাম, তাকে চলে যেতে বলতে চাইলাম এবং এই কথোপকথনকে কখনোই হয়নি এমন ভেবে নিতে চাইলাম। কিন্তু আমি তা করতে পারলাম না। আমি একবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তারপর যখন সে তার হাত বাড়াল এবং হালকাভাবে তার আঙুলগুলো আমার হাতে বুলাল, তখন আমার মনে হল যেন বুকের ভেতর আগুন লাগিয়ে দিল। তবুও আমাকে পিছিয়ে যাওয়া উচিত ছিল, তাকে বলতে চাইছিলাম যে এটা অসম্ভব। কিন্তু আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, পাথরের মতো হয়ে গেলাম। তারপর সেই মুহূর্তকে এমন কিছু হতে দিলাম যা হওয়া উচিত ছিল না। ঠিক তখনই এমন কিছু ঘটল যে তার ঠোঁট আমার ঠোঁটকে স্পর্শ করল, প্রথমে সংকোচে হালকাভাবে, কিন্তু পরে গভীরভাবে। তখন সেই চুম্বন ছিল বজ্রপাতের মতো, তীব্র এবং সম্পূর্ণভাবে অনুভূতি ছড়িয়ে দেওয়ার মতো। তখন 1 মিনিটের মধ্যে আমি হঠাৎ পিছিয়ে গেলাম, সেই মুহূর্তে আমার চোখে পানি চলে এল। তখন আমি চোখে পানি নিয়ে বললাম, আদিত্য, এটা হতে পারে না কি? তখন আমার কণ্ঠ কাঁপছিল। তারপর তার উত্তর না নিয়েই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, তাকে সেখানে নীরবে দাঁড় করিয়ে রেখে। পরের সকালটা আমার জন্য অসহ্য ছিল, কারণ আমাদের মধ্যে বাতাস সেই সব অকথিত শব্দে ভারী হয়ে গিয়েছিল। এখন আমি আদিত্যের দিকে তাকাতেও এড়াতে শুরু করলাম। নিজেকে সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। দৈনন্দিন কাজে নিজেকে ব্যস্ত রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু যেই সে ঘরে আসত, আমার হৃদস্পন্দন আবার দ্রুত হয়ে যেত এবং তার উপস্থিতির ভার আমি অনুভব করতে শুরু করতাম। এখন নাস্তার টেবিলে সে আমার ঠিক সামনেই বসেছিল, সে চিন্তিতভাবে চুপ ছিল। তখন আমার স্বামী কাজের কথা বলছিলেন, আমাদের মধ্যে যা ঘটেছে তা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তখন আমি তার কথায় হ্যাঁ বলছিলাম, যেন শুনছি, কিন্তু আমার মন ছিল অন্য কোথাও। গত রাতের সেই চুম্বন বারবার আমার মনে পড়ছিল এবং আমার ভেতরের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলছিল। যখন আমার স্বামী চলে গেলেন, আদিত্য লিভিং রুমেই রয়ে গেল। আমি তাকে এড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু যখন আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সে ধীরে বলল, আমরা কি কথা বলতে পারি? এটা শুনে আমি থমকে গেলাম। তখন আমি জানতাম যে এই কথোপকথন থেকে আমি চিরকালের জন্য পালাতে পারব না। তারপর কিছু না বলে আমি ফিরে গিয়ে সোফার এক প্রান্তে বসলাম, তার থেকে যত দূর সম্ভব দূরে। তারপর সে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। তখন তার কণ্ঠ ছিল অনুতাপে ভরা। সে আমার এমন করা উচিত ছিল না। আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সত্যিই তোমার জন্য জিনিসগুলো আরও কঠিন করতে চাইনি কি? তখন আমি মাথা নাড়লাম, কারণ আমার হাতগুলো আমার কোলে শক্ত করে বাঁধা ছিল। তারপর আমি বললাম, আদিত্য, গত রাতে যা ঘটেছে তা আবার ঘটতে পারে না। আমরা একটি সীমা অতিক্রম করে ফেলেছি। তখন সে দ্রুত বলল, আমি জানি, মা। তারপর একটু এগিয়ে এসে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি এও ভান করতে পারি না যে আমার এমন অনুভূতি হয় না। তুমি আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যতটা কেউ কখনোই ছিল না কি? তখন তার শব্দগুলো আমার হৃদয় বিদীর্ণ করে বেরিয়ে গেল। তখন আমি তাকে থামাতে এবং দূরে থাকতে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তার কণ্ঠে লুকিয়ে থাকা সত্য আমাকে তা করতে বাধা দিল। কিন্তু শেষ পর্যন্ত আমি বললাম, আদিত্য, এটা সঠিক নয়, না আমার জন্য, না তোমার জন্য, এবং না তোমার বাবার জন্য। এসব বলার সময় আমার কণ্ঠ কাঁপছিল। বাবার নাম নেওয়ায় সে একটু চমকে গেল, কিন্তু পিছিয়ে গেল না। তারপর সে বলল, আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না। তখন তার কণ্ঠ ফিসফিস করে বলল, আমি জানি তুমিও আমার সম্পর্কে কিছু অনুভব করো। এটা বলো না যে তুমি কিছুই অনুভব করো না কি? তখন আমাদের মধ্যে সত্যের বোঝা ভারী হয়ে উঠল। এটা হয়ে গিয়েছিল, আমি এখন আর তাকে মিথ্যা বলতে পারছিলাম না। তখনই আমি আমার ভেতরে কিছু অনুভব করলাম, এমন কিছু যা আমি বুঝতে পারছিলাম না বা সহ্য করতে পারছিলাম না। কিন্তু এর মানে এই নয় যে সেটা সত্য ছিল। তখন আমি দুভাবে বললাম, আদিত্য, আমরা যা কিছু অনুভব করছি তার কোনো অর্থ নেই। যদিও আমার কণ্ঠ কাঁপছিল, তবুও বললাম, আমাদের এটা এখানেই থামাতে হবে। আদিত্য বলল, আমরা এটা করতে পারি না কি? তখন সে আমার দিকে তাকাল এবং একটি বেদনার সঙ্গে আমাকে দেখতে লাগল।
আমি তাকে আঘাত দিতে চাইনি, আমি তাকে সব বলতে চেয়েছিলাম যে তুমিই সেই মানুষ যে আমাকে এমন অনুভব করিয়েছে। তখন আমি এই ভান করতে পারছিলাম না যে এসব সত্য নয়, বরং কিছুই বলতে চাইনি। আমি উত্তর দেবার আগেই ব্যালকনিতে গাড়ি আসার শব্দ সেই মুহূর্তটি ভেঙে দিল। তখন আমার স্বামী দ্রুত বাড়ি ফিরে এসেছিল। আদিত্য আর আমি উদ্বেগভরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকালাম, এবং সে দ্রুত উঠে গেল এবং কিছু না বলে তার ঘরে চলে গেল। যেই আমি তাকে শেষবারের মতো যেতে দেখলাম, আমার বুকের ভেতর একটি অদ্ভুত ব্যথা উঠল যা আমি বুঝতে পারছিলাম না। সীমানা ঝাপসা হয়ে গিয়েছিল, মর্যাদা ভেঙে গিয়েছিল, এবং কিছুই আগের মতো থাকবে না। আমার হৃদয় অপরাধ, জন্মগত বিশ্বাসভঙ্গতা এবং সেই অনুভূতির মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল যার নাম দিতেও আমার সাহস হচ্ছিল না। এবং প্রথমবারের মতো আমি জানতাম না যে এখন আমি কি করব। যখন আমার স্বামী বাড়ির ভেতরে এল, আমি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম। তুমি তাড়াতাড়ি চলে এসেছ, আমি হাসির অভিনয় করে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, অফিসে মিটিং ক্যান্সেল হয়ে গেছে, তিনি তার টাই ঢিলা করতে করতে বললেন। তারপর আমি দ্রুত রান্নাঘরে চলে গেলাম, কিছু করার চেষ্টায় যাতে আমার মুখের ভাব লুকানো যায়। কিন্তু আমার ভেতরের ঝড় থামার নাম নিচ্ছিল না। আদিত্য আর আমার মধ্যে যা ঘটেছিল তা আমার মাথায় ঘুরছিল। রাতের খাবার নীরবতায় কেটে গেল। আদিত্য তার ঘরে যাওয়ার পর থেকে বাইরে আসেনি, এবং আমিও তাকে ডাকার সাহস করিনি। আমার স্বামী যথারীতি কাজ এবং অফিসের কথা বলতে থাকলেন, কিন্তু আমার দুনিয়া আর আগের মতো ছিল না। পরের দিন সকালের পরিবেশ শীতল ছিল, কিন্তু আমার ভেতরের অস্থিরতা গরম ছিল। আমি আদিত্যের দিকে তাকানো এড়িয়ে চলছিলাম, কিন্তু যখন সে নাস্তার টেবিলে বসে আমাকে দেখল, তার চোখে সেই একই গভীরতা ছিল। তখনই সে হঠাৎ বলল, আজ আমি বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি। এতে আমার স্বামী কিছু না ভেবেই উত্তর দিলেন, ভালো কথা। আদিত্যের বাইরে যাওয়া আমার জন্য স্বস্তির মতো ছিল। কয়েক ঘন্টার জন্য আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে পারতাম, কিন্তু যেই সে বাইরে বেরোল, আমি অনুভব করলাম যে স্বস্তির জায়গা খালিপন নিয়ে নিয়েছে। এখন সন্ধ্যায় যখন আদিত্য ফিরে এল, আমি লিভিং রুমে একা বসেছিলাম। আমার স্বামী কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং বাড়িতে শুধু আমরা দুজনই ছিলাম। তখন আদিত্য সোজা আমার দিকে তাকিয়ে বলল, মা, এখন আমাদের কথা বলতে হবে। তার কণ্ঠ গম্ভীর ছিল। আমি গভীর শ্বাস নিয়ে তাকে বসার ইঙ্গিত দিলাম, তারপর বললাম, আদিত্য, যা ঘটেছে তা হওয়া উচিত ছিল না। এটা ভুল। আমাদের এখানেই থামাতে হবে। সে চুপ করে রইল, কিন্তু তার চোখ আমাকে পড়ছিল। কিছুক্ষণ পর শেষ পর্যন্ত বলল, আমি জানি এটা সঠিক নয়, কিন্তু আমি যা অনুভব করি তা মিথ্যা নয়।